আব্দুল খালেক মোল্লা সম্ভবত মিডিয়া বুরুজ থেকে সরে দাঁড়াবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দলনেত্রী হবেন, এই একটা কৌশল তৈরি করা হয়েছে। রাজনীতি সবই সম্ভব। হ্যাঁ, রাজনীতিতে সব সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা ভেঙে যাচ্ছে, বিধায়কদের একটা অংশ তারা কাজ করতে চাইছেন না। 50 জনের মতো বিধায়ক, 50 জন থেকে 60 জনের মতো বিধায়ক তারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে হাওয়া হয়ে গিয়েছেন। এই যে সই জাল করা হয়েছে, বিধায়করা আসেননি বলেই তো সইটা জাল করা হয়েছে, ফলে বিধায়করা আসছেন না। ভাইপো নীতির জন্য অনেকে ক্ষুব্ধ হয়ে রয়েছেন, কারণ দলটা এই ভাইপো নীতির জন্যই বা ভাইপো প্রীতির জন্যই সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই প্রতিবেদনে দুটি প্রসঙ্গ উত্থাপন করব। প্রথমত, আব্দুল খালেক মোল্লা সম্ভবত মিডিয়া বুরুজ থেকে সরে দাঁড়াবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দলনেত্রী হবেন, এই একটা কৌশল তৈরি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে এই মর্মে দুজনের মধ্যে আলোচনা হয়েছে, অর্থাৎ আব্দুল খালেক মোল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে। 2 নম্বর হলো, প্রধান বিরোধী দলের তকমাকে এই মুহূর্তে হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ, বিধায়কদের নিয়ে বৈঠক কালীঘাটের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু 80 জন বিধায়কের মধ্যে উপস্থিত থাকলেন 20 জন, মতভেদে প্রায় 19 জন। অর্থাৎ সবটা মিলিয়ে এই 30 জনের মতো যদি থাকে বিধানসভাতে, তাহলে প্রধান বিরোধী দলের তকমাটা থেকে যায়। 29 থেকে 28 এরকম সংখ্যায় যদি চলে আসে, তাহলে প্রধান বিরোধী দলের তকমাটা থাকবে না। তার মধ্যে তৃণমূলের অভ্যন্তরে বিরোধী বিধায়কদের মধ্যে বেশ কিছু দেখা যাচ্ছে যে বিদ্রোহ দলের অভ্যন্তরে, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন বাবু, প্রত্যেকের মধ্যে একটা বিদ্রোহ দেখা দিচ্ছে। এমন জাভেদ খানের মধ্যেও সে বিদ্রোহ আরও প্রকাশ পাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রীও হন বা চেষ্টা করেন, সেটা কোন ভিত্তিতে করছেন, কোন আশায় করছেন, এটা নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমে আমার প্রতিনিধি সিদ্ধার্থ সে একটি বাইট কালেক্ট করেছে, সে একটি বাইট করেছে, সেটা হলো খালেক মোল্লার। একবার যে খালেক মোল্লা যে শব্দটা ব্যবহার করছেন বা যেই বিষয়টা উল্লেখ করছেন, তাকে প্রশ্ন করেছিল আমার রিপোর্টার যে আপনি কি দলত্যাগ করবেন বা এই বিধায়ক পদ থেকে সরে যাবেন বা দল থেকে সরে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার জায়গায় দাঁড়াতে পারেন, আপনি কি সেই জায়গাটা ছেড়ে দিচ্ছেন মিডিয়া বুরুজ থেকে? কি উত্তর দিলেন খালেক মোল্লা, একবার শুনে নিন পুরোটা। আপনার যে বিধানসভা কেন্দ্র, সেটা থেকে মমতা ব্যানার্জি দাঁড়াতে পারেন উপনির্বাচনে? রাজনীতি সবই সম্ভব। সবই সম্ভব। বৈঠকে কি কথা হয়েছে যদি একটু বলুন। এরকম কোনো নির্দেশ দেয় তাহলে আমরা দলের নেতৃত্ব করে মেনে নেব। আপনারা শুনলেন বক্তব্য। এখানেই রাজনীতিতে সব সম্ভব। হ্যাঁ, রাজনীতিতে সব সম্ভব। অর্থাৎ এই যে জায়গাটা তিনি উত্থাপন করে দিলেন বা যে দিকটা দেখিয়ে দিলেন, তাতে একটা বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই মুহূর্তে কথা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই বিধায়ক পদ ছেড়ে দেবেন এবং বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেহেতু সেখানে মুসলমান ভোটের সংখ্যা বেশি, সেই কারণে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন জয়লাভ করে বিধানসভাতে যাবেন এবং প্রধান বিরোধী দলনেত্রী হবেন। এবারেও একটা বিষয় দেখুন, সেটা হলো শোভনদেব চট্টোপাধ্যায় প্রধান বিরোধী দলনেতা, তাকে হয়তো সরিয়ে দেওয়া হবে, তাকে সরিয়ে দেওয়া হবে। ঠিক যেমন নন্দীগ্রামে হেরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবার ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন, তখন ভবানীপুরের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে খড়দাতে পাঠিয়ে দেওয়া হলো এবং ভবানীপুর থেকে বাই ইলেকশন করে জিতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই সময়, এটা 2021-এর ঘটনা, ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি এবার হয়তো 2026-এও ঘটবে, কিন্তু এবার পরিস্থিতিটা আলাদা। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা। এবার এই হলো মুদ্রা বক্তব্য। এবার চলে আসে একটু অন্য দিকটাতে। যেমন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়ে যান। তাহলে সিআইডি যে সোমবার ডেকেছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে না, গড় হাজির থাকতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিতে পারবেন। সিআইডি ডেকেছে কেন? এই যে সই জালির ক্ষেত্রে বিভিন্ন বিধায়কদের সই জাল করা হয়েছে। হ্যাঁ, সই বিধায়করা চাইছেন যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না, বিধায়করা চাইছেন না যে আর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে বিধায়ক হয়ে তারা কাজ করবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়করা উপস্থিত হননি, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গুনি হেলো নেই, কেউ সই জাল করেছেন, করে বিধানসভায় সেটা দিয়েছেন। সেটা এই মুহূর্তে সচিব সেটা সিআইডিকে জানিয়েছেন, হিয়ার থানায় অভিযোগ হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয় তো আপনাদের সামনে রয়েছে। এবার ঘটনাটা হলো, সই জাল করার অন্যতম কারণ আজকের এই বৈঠকটা থেকে স্পষ্ট। দেখুন না, 80 জনের মধ্যে 19 থেকে 20 জন বিধায়ক উপস্থিত থাকছেন, আর বাকিরা আর উপস্থিত থাকছেন না। ফলে সইয়ের ক্ষেত্রে একই জিনিস হয়েছে, উপস্থিত থাকেননি, ফলে সইটা জাল করা হয়েছে। যাই হোক, এই মর্মে
এই মর্মে একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিধায়করা কাজ করতে চাইছেন না, যেটা বারবার বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা ভেঙে যাচ্ছে, বিধায়কদের একটা অংশ তারা কাজ করতে চাইছেন না। 50 জনের মতো বিধায়ক, 50 জন থেকে 60 জনের মতো বিধায়ক, তারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে হাওয়া হয়ে গিয়েছেন। তারা চাইছেনই না প্রকাশ্যে আসতে। শুধু বিধায়করা নয়, সাংসদদেরও একটা অংশ, তারাও পর্যন্ত একই অবস্থা। আজকের বৈঠকে কি হলো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকলেন, একের পর এক বিধায়করা এলেন, কিন্তু অনেকজন বিধায়করা এলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেলেন, গোঁসা করলেন, তারপরে বৈঠক থেকে বেরিয়ে চলে গেলেন, বললেন বৈঠক আর হবে না। কবে হবে সেটাও জানালেন না। কারা কারা উপস্থিত ছিলেন এই বৈঠকে শুনে নিন। ছিলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, গুলশান মল্লিক, পুলক রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, বীণা মণ্ডল, রহিম বক্সি, তারপর রুব্বানুর রহমান, অসীমা পাত্র, সমীর জানা, অশোক দেব, আব্দুল খালেক মোল্লা, জেবের শেখ, মতিবুর রহমান এবং এর পাশাপাশি মদন মিত্র, আলিফা রহমান, তৌসিফ রহমান। এর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন যারা বিধায়করা রয়েছেন এবং সাংসদরা এখনো পর্যন্ত রয়েছেন, যার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, ডেরেক ওব্রায়েন ছিলেন। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন, যেটাই বলছিলাম, জাভেদ খান, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তারা কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন দলের অভ্যন্তরে। এবার যেটা আমি বলছিলাম যে এই সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত থাকলেন না। আজকে এই 20 জনের মতো উপস্থিত থাকলেন, বাকি 60 জনকে খুঁজে পাওয়া গেল না। 80 জনের মধ্যে সই জাল হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে প্রশ্নগুলো করা হয়েছিল। বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনে নিন। আগে আমাদের বিধানসভায় আমি যতদিন অধ্যক্ষ ছিলাম, বিরোধী দলের একটা চিঠি আসতো ওদের দল থেকে, সেই চিঠিটাকে মান্যতা দিয়ে আমরা বিরোধী দলে তাদের যিনি নেতা হবেন তাকে আমরা অ্যাপ্রুভ করে দিতাম। কোনোদিন আমরা রেজলিউশনের কপি চাইনি, কোনোদিন সই চাইনি। এটা নতুন এই সমস্ত ব্যাপারগুলো করছেন। অনেকে বুঝে কথা বলেছেন, বলেছেন, অনেকে না বুঝে বলেছেন। সবাই এসেছিলেন, সই করেছিলেন, কেউ হয়তো বুঝতে পারেননি এবং পুলিশের চাপ, নানা রকম চাপের কাছে তারা হয়তো নথি স্বীকার করেছেন। যে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর নেই। হ্যাঁ, এই যে সই জাল করা হয়েছে, বিধায়করা আসেননি বলেই তো সইটা জাল করা হয়েছে। ফলে বিধায়করা আসছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে দূরত্ব বাড়াচ্ছেন, দল থেকে দূরত্ব বাড়াচ্ছেন। আর আসবেনটা কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পচা ডিম খেলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন, মারধর খেতে খেতে তিনি আপাতত বেঁচে গিয়েছেন, নাটক করছেন। যাই হোক, অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি দেখি সৌগত রায় বেরিয়েছিলেন, পচা ডিম খেয়েছিলেন। ফলে যেখানেই যাচ্ছেন চোর স্লোগান, ডিম খাওয়া, পচা ডিম ছোড়া, ডিম বৃষ্টি, ইট বৃষ্টি, সমস্ত ঘটনাগুলো ঘটছে। ফলে যারা এই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করে এসেছেন, যারা জিতেছেন, তারা বুঝতে পারছেন যে এত চুরি হয়েছে, এত দুর্নীতি হয়েছে। এখন যদি বেরোই, এখন যদি মানুষের সামনে আসি, বা এখন যদি মানুষের সামনে থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকি, যে কোনো মুহূর্তে চোর স্লোগানের মুখোমুখি হতে হবে, যে কোনো মুহূর্তে। তার মধ্যে ভাইপো নীতির জন্য অনেকে ক্ষুব্ধ হয়ে রয়েছেন, কারণ দলটা এই ভাইপো নীতির জন্যই বা ভাইপো প্রীতির জন্যই সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই দলটাকে আবার নতুন করে সাজানো একটা খুব কষ্টকর বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একটা রাজনৈতিক একটা প্লট নতুন করে তৈরি করতে, বিরোধী দলনেত্রী হতে, খালেক মোল্লাকে পটানো ইত্যাদিতে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কিন্তু যদি বিধায়করা না থাকেন, যদি সমর্থকরা না থাকেন, বিধায়করা যদি ঘুরে যান, বিধায়কদের একটা অংশ যদি দলের অভ্যন্তরে বিরোধিতা করেন, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন আমার এলাকাতে যে চুরি হয়েছে তার দায় আমি এই মুহূর্তে এসে নেব না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 6 জন বিধায়ক তারা ডাক পেয়েছিলেন এই শুভেন্দু অধিকারী তার যেই প্রশাসনিক বৈঠক সেখানে। ফলে এই সবটা মিলিয়ে না কিছু বিধায়কদের মধ্যে অসন্তোষ যেমন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, একই সঙ্গে এই সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেস ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে দলকে বাঁচানোর জন্য তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে যাচ্ছেন, ব্যান্ডেজ পলিটিক্স তৈরি করছেন ইত্যাদি। কিন্তু আদৌ কতটা লাভ হবে সেটা জানা নেই, কারণ বিধায়করাই অনুপস্থিত। আর বিধায়করা না থাকলে এই দলটা প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভায় থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, এই 2টি চ্যানেলটিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।